সিস্টার নিবেদিতার নামটা তোমরা সকলে শুনেছ। তার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। জন্ম আয়ারল্যান্ডে, কিন্তু জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন কোথায়? ভারতবর্ষে। কেন না, তিনি স্বামী বিবেকানন্দকে নিজের গুরু হিসেবে গ্রহণ করেছিলেন এবং তার শিষ্য হিসেবে তিনি বাকি জীবনটা ভারতবর্ষে কাটিয়েছেন। এবং এতটা বছর স্বামী বিবেকানন্দের সাথে থাকতে থাকতে তিনি তার গুরুজি সম্পর্কে, মানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটা বই, একটা গ্রন্থ প্রকাশ করেছিলেন। বইটার নাম ছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিম, মানে আমার প্রভুকে আমি যেভাবে দেখেছি। এই বইটা প্রকাশিত হয়েছিল 1910 সালে। তো সেই গ্রন্থে মোট 27খানা চ্যাপ্টার আছে। তার মধ্যে 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে অমরনাথ, যেটা আমাদের ক্লাস 11-এ নতুন সিলেবাসে ফার্স্ট সেমিস্টারের থার্ড প্রোজ। তো সেই অমরনাথ, যেটা সিস্টার নিবেদিতা লেখা যে গ্রন্থটা বা অংশটা বা অনুচ্ছেদটা, যেটা আমাদের ক্লাস 11-এ পড়তে হবে, তার লাইন বাই লাইন অ্যানালাইসিস এবং বঙ্গানুবাদ আমরা আলোচনা করছিলাম। তো আমার পার্ট 1 ভিডিও অলরেডি রিলিজ হয়ে গেছে, আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনো পার্ট 1 ভিডিও দেখোনি, সেই ভিডিওটা দেখে আসো। তারপরে আমরা অমরনাথের পার্ট 2 এই অংশটা পড়ব। এটা আমরা অর্ধেক থেকে শুরু করছি। এর আগের পার্টটা বুঝে নিলে এই অংশটা বুঝতে সুবিধা হবে। তো এই অমরনাথ যাত্রাতে সিস্টার নিবেদিতা ব্যাখ্যা করেছেন কি করে স্বামী বিবেকানন্দ অমরনাথ যাত্রা করেছিলেন, কাশ্মীরের সেই হিমালয় পর্বত বা পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে, এবং সেখানে সিস্টার নিবেদিতা সঙ্গে গেছিলেন। ওনাদের সে যে বিরল অভিজ্ঞতা সেটা শেয়ার করেছেন এই অমরনাথ এই খণ্ডের মধ্য দিয়ে। আমাদের পার্ট 1 ভিডিও অলরেডি ছাড়া আছে চ্যানেলে। আজকে আমরা শুরু করছি পার্ট 2। আমাদের আজকে আমরা যে খণ্ডটা পড়বো তার আমরা সাব হেডিং দিতে পারি মাউন্টেন ভিলেজেস, মানে পার্বত্য গ্রামগুলো। অ্যাট পহেলগাঁও দ্য ভিলেজ অব দ্য সেফার্স দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে। এই পহেলগাঁও এই নামটা তোমরা সকলে শুনেছো। কাশ্মীর যারা ঘুরতে গেছো, বেড়াতে গেছো, তোমরা সোনমার্গ, গুলমার্গ, পহেলগাঁও এই জায়গাগুলোর নাম শুনে থাকবে। এগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দারুণ দারুণ জায়গা। মানে এসব জায়গায় ঘুরতে যাওয়া মানে এক কথায় বলতে গেলে স্বর্গ দর্শন হয়ে যায়। যারা কাশ্মীর ঘুরতে গেছে, এইসব জায়গায় ঘুরেছে, তাদের জীবনের বলতে গেলে তারা অনেক সৌন্দর্য তারা লাভ করেছে। আর যদি এখনো তোমাদের মধ্যে যাদের সুযোগ হয়নি, জীবনে যদি সুযোগ হয় একবার হলেও কিন্তু একবার কাশ্মীর ঘুরবে। এই পহেলগাঁও জায়গাটা যাবে, দারুণ জায়গা। তো এই পহেলগাঁও, এই পহেলগাঁওতে দ্য ভিলেজ অফ দ্য সেফার, এই পহেলগাঁও জায়গাটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি মোষ পালকদের গ্রাম, মানে যারা মোষকে পালন করে তারাই মূলত এই গ্রামে বাস করে। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে। আর এই পহেলগাঁও গ্রামে গিয়ে আমাদের ক্যাম্প, সেখানে একদিনের জন্য আমরা হল্ট করেছিলাম, থেমেছিলাম। টু কিপ একাদশী, একটা দিন আমাদের ওখানে থাকতে হয়েছিল। কেন না, একাদশী ব্রত করব বলে। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল র্যাভাইন ফ্লোর। এটা একটা সুন্দর ছোট্ট র্যাভাইন ফ্লোর, মানে উপত্যকা একটা, যার মেঝেতে বেশ নুড়ি পাথর রয়েছে। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস, যার অধিকাংশ অংশগুলোতে বালুময় তট রয়েছে, বালুময় দ্বীপ রয়েছে। ইন দ্য পেবেল ওর্ন বেড অফ মাউন্টেন স্ট্রিম, ওই নুড়ি পাথরে ভরা পার্বত্য যে নদীগুলো তার যে নদী তট, তাহলে পার্বত্য নদীগুলোর যে নুড়ি পাথরে ভরা নদী তট, সেখানে বালুময় দ্বীপ অধিকাংশ জায়গা রয়েছে, সেই উপত্যকা ওটা পহেলগাঁওটা। দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ। আর পার্বত্য এলাকাতেও তুমি সমতল তো পাবে না, মানে ঢাল পাবে তুমি, তাই না, পাহাড়ে ঢাল পাবে। তো ওই পহেলগাঁওতে যে পাহাড়ের ঢালগুলো, সেই ঢালগুলো ছিল অন্ধকার এবং পাইন গাছে ঢাকা। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড, এবং পর্বতের উপরে একদম মাথা চূড়ার দিকে, ওয়াজ সিন অ্যাট সানসেট দ্য মুন, সেখানে দেখা যাচ্ছিল সূর্যাস্তের সময় চাঁদ। চাঁদ পূর্ণ আকারে উঠেনি, মানে পুরো কিরণ দিচ্ছে না, সূর্য তখনও আকাশে আছে, তাই চাঁদের একটা হালকা আভা ফুটে উঠছে। কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে আর চাঁদ দেখা যাবে, এরকম একটা পরিবেশ ছিল সেখানে। নট ইয়েট ফুল, তাই চাঁদ পুরোপুরি তখনও উঠেনি, কারণ সূর্য ডুবলে চাঁদটা পুরোপুরি দৃশ্যমান হবে। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অ্যান্ড নরওয়ে। তো সেখানে পহেলগাঁওতে যে সৌন্দর্য, সেটা কোনো অংশে সুইজারল্যান্ড বা নরওয়ের সৌন্দর্য থেকে কোনো অংশে কম নয়। তোমরা যারা সুইজারল্যান্ড ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখো বা নরওয়ে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখো, তোমরা কিন্তু একবার পহেলগাঁও ঘুরে নাও, দেখবে সুইজারল্যান্ড আর নরওয়ে যাওয়ার স্বপ্ন বন্ধ হয়ে যাবে। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, এবং সেই পহেলগাঁওতে যে সৌন্দর্য ছিল একদম ভদ্রতম এবং সুন্দরতম সৌন্দর্য। হেয়ার উই স দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস। আর সেই পহেলগাঁওতে গিয়ে আমরা দেখলাম মানব শেষ জনবসতি, মানে ওর পরে যে আমরা ডিঙিয়ে অমরনাথে যাব আর কোনো মানুষের জনবসতি দেখতে পাবো না, মানে শেষ জনবসতি আমরা সেখানে দেখতে পেয়ে গেলাম। এ ব্রিজ, একটা ব্রিজ দেখতে পেলাম। এ ফার্ম হাউস, একটা খামার বাড়ি দেখতে পেলাম। উইথ ইটস প্লাউড ফিল্ডস, লাঙ্গল করা জমিগুলো দেখতে পেলাম। অ্যান্ড এ ফিউ সিটার হার্স, এবং বেশ কয়েকটা ওই মোষ পালকদের কুঁড়ে ঘরগুলো দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড হেয়ার অন এ গ্রাসি নল, এবং সেখানে ওই ঘাস নলে ঢাকা যে জায়গাগুলো, নলাকার যে লম্বা লম্বা ঘাসগুলো তাতে ঢাকা যে জায়গাটা, সেখানে হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগেন, যখন আমাদের শেষ যাত্রা শুরু হলো, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড। তবে আমরা ওই যে 2,5-3 হাজার লোক ছিলাম, সবাই একসঙ্গে গেলাম না, কয়েকটা তাঁবু থেকে গেছিলো, তারা একটু আধ ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে বা একটা বেলা পরে তারা যাত্রা শুরু করবে, তাই তাদের তখন তাঁবু দেওয়া ছিল, আমরা ছেড়ে দিয়ে আমরা কিন্তু এগোতে লাগলাম। থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি। তো আমরা যে দৃশ্যের মধ্যে দিয়ে এগোচ্ছিলাম, সেখানে যে সৌন্দর্যটা ছিল সেটা ইনডেসক্রাইবেবল, মানে কি অবর্ণনীয়। কিছু কিছু সৌন্দর্য থাকে না, যেটা ভাষা পাওয়া যায় না বিবরণ দেওয়ার জন্য।
তো সেই অনির্বচনীয় বা অবর্ণনীয় সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা এগোচ্ছিলাম। 3000 অফ আস অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ। আমরা 3000 জন তীর্থযাত্রী আমরা সকালে এই পার্বত্য উপত্যকার উপর দিয়ে অ্যাসেন্ড করছিলাম, মানে উপরের দিকে উঠছিলাম। দ্যাট ওপেন্ড বিফোর আস অ্যাজ ইউ ওয়েন্ট, এবং উন্মত্ত উপত্যকা, আমাদের সামনে পুরো পথ খোলা, যেভাবে কিছু হাত পা ছড়িয়ে আমরা হাঁটতে পারবো। দ্য ফার্স্ট ডে উই ক্যাম্পড ইন এ পাইনউড, কিন্তু তখনও কিন্তু আমরা ওই দিন যে অমরনাথে পৌঁছে যাব তা নয়, আরও 2-3 দিন লাগবে, ফলে সন্ধ্যাবেলা আবার তাঁবু দিতে হবে। তো সেখান থেকে যাত্রা শুরু করার পর আমরা প্রথম দিন যে তাঁবুটা দিলাম সেটা কোথায় দিলাম, একটা পাইন উড মানে পাইন গাছের বনের মধ্যে। দ্য নেক্সট উই হ্যাড পাস্ট দ্য স্নো লাইন, আর তারপরে আমরা সেই তুষারপাতের যে সীমারেখা সেটা অতিক্রম করে গেলাম। মানে কি, ওই লাইনটার পরে আর তুমি বালুময় তটও পাবে না, নুড়ি পাথরও দেখতে পাবে না, শুধু সাদা আর সাদা দেখতে পাবে। ওটাকে স্নো লাইন বলা হচ্ছে, তুষার লাইন বলা হচ্ছে। সেই সীমারেখা আমরা অতিক্রম করে গেলাম। এবারে কিন্তু যাত্রাপথটা ক্রমশ দুর্গম হবে, কারণ পুরো বরফে ঢাকা সাদা, সেখানে হেঁটে হেঁটে যাওয়াটা রীতিমতো কষ্টের এবং সেটা প্রাণহানিকর, মানে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। সেই স্নো লাইন আমরা অতিক্রম করে গেলাম। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার। আর তারপরের দিন আবার সন্ধ্যা হবে, এবার চারিদিকে শুধু বরফ ঢাকা। তো আমরা তাঁবু দিলাম কোথায়, একটা ফ্রোজেন রিভার মানে জমে যাওয়া নদী, একটা নদী যার জলগুলো জমে বরফ হয়ে গেছে, তার যে নদী তট, সেখানে আমরা তাঁবু দিলাম। দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার। আর ওই বরফে ঢাকা এলাকায় তাঁবু দিয়েছে, রাতের বেলা তো একদম জমে বরফ হয়ে যাওয়ার মতো উপক্রম, হৃৎপিণ্ড স্পন্দন বন্ধ করে দেবে, তো আগুন তো জ্বালাতে হবে, আগুন একটু পোহাতে হবে। তো আমরা ক্যাম্পের ভিতরে আগুন যে জ্বালালাম, কি কাঠ দিয়ে, জুনিপার কাঠ দিয়ে। ওই এলাকায় জুনিপার বলে একটা গাছ হয়, সেই জুনিপার কাঠ দিয়ে আমরা আগুন জ্বালালাম। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, আর পরের দিন সন্ধ্যাবেলা, অ্যাজ স্টিল গ্রেটার হাইটস, আরও ক্রমশ উঁচুতে আমরা উঠে গেছি পরের দিন। দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস। আমাদের যে চাকরগুলো ছিল তাদেরকে অনেক মাইল ছোটাছুটি করতে হয়েছিল, ঘোরাঘুরি করতে হয়েছিল। কেন? ওই জুনিপার কাঠের সন্ধানে, ইন সার্চ অফ দিস সায়েন্টি ফুয়েল, সেই বিরল জ্বালানি কাঠের সন্ধানে। কারণ জুনিপার গাছ বেশি পাওয়া যায় না, যে 2-4টা পাওয়া যাচ্ছিল একটু দূরে দূরে গিয়ে সংগ্রহ করতে হচ্ছিল, ফলে আমাদের চাকরদেরকে অনেক দূর দূর যেতে হচ্ছিল, মাইলের পর মাইল যেতে হচ্ছিল ওই বিরল জুনিপার জ্বালানি কাঠকে সংগ্রহ করার জন্য। আর এদিকে আগুন না জ্বালিয়ে উপায় নেই, আগুন তো জ্বালাতে হবে, আগুন পোহাতে হবে, বেঁচে তো থাকতে হবে বরফ এলাকায়, তাই না? অ্যাট লাস্ট দ্য রেগুলার পাথ হয়ে কেম টু অ্যান এন্ড। অবশেষে সে আমাদের রেগুলার যে যাত্রাপথ ছিল, যে পথে আমরা এতক্ষণ হাঁটছিলাম, রাস্তা দেখতে পাচ্ছিলাম, সেই রেগুলার পথ কিন্তু শেষ হয়ে গেল। এবার আমাদের শুরু হবে চড়াই উতরাই এবং দুর্গম পথ। অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন। এবার বরফে ঢাকা মানে কি, তুমি ক্রমশ উঁচুতে উঠবে, আবার স্লিপ করে নিচে নেমে যাবে, আবার উঠবে, আবার নেমে যাবে, সেই আপ অ্যান্ড ডাউন করে আমাদের হাঁটতে হচ্ছিল, যেতে হচ্ছিল অ্যালং দ্য গোট পাথস। এবং সে সরু পাথ, বড় সরু রাস্তাগুলো যেগুলো বরফে ঢাকা, মূলত ছাগলরা যাতায়াত করে ওখানে, আঁকা বাঁকা চড়াই উতরাই যে পথগুলো, তাকে গোট পাথ বলে, সেই পথে আমরা এগোতে লাগলাম। অন দ্য ফেস অফ স্টিপ ডেক্লিভিটিজ, আর চারদিকে দেখতে পাচ্ছিলাম সুউচ্চ বরফে ঢাকা পর্বতের শৃঙ্গগুলো। টিল উই রিচড দ্য বোল্ডার স্ট্রিউন গর্জ। যতক্ষণ আমরা পৌঁছলাম সেই বোল্ডারে ঢাকা গুহামুখ, সেখানে আমরা পৌঁছে গেলাম। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড। যে গিরিখাতের মধ্যে বা যে গুহা গিরিদ্বারের মধ্যে ওই অমরনাথের গুহাটা অবস্থিত। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, আমরা সেখানে যেই উচ্চারণ করছিলাম, উপরে উঠছিলাম, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিক্স কভার্ড উইথ এ হোয়াইট ভেল। আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সামনে তুষারে ঢাকা সে পর্বত শৃঙ্গগুলো, যেগুলো সাদা চাদরে ঢেকে আছে। নিউলি ফলেন, যে তুষারগুলো সদ্য পড়েছে, সেই সদ্য পড়া তুষারের যে সাদা চাদর, সেই সাদা চাদরে ঢেকে আছে তুষার শৃঙ্গগুলো, সেগুলো আমাদের চোখের সামনে ছিল। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং গুহার মধ্যে, ইন এ নিচ নেভার রিচড বাই সানলাইট, এবং গুহার যে প্রবেশদ্বার বা গুহার যে পথ, সেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। সোন দ্য গ্রেট আইস লিঙ্গাম, এবং সেখানে চকচক করছিল বরফে ঢাকা সেই শিবলিঙ্গ। দ্যাট মাস্ট হ্যাভ সিম টু দ্য অস্ট্রাক পেজেন্টস হু ফার্স্ট কেম আপন ইট। এবং আমাদের তীর্থযাত্রীদের মধ্যে যে সমস্ত কৃষকরা ছিল, যারা জীবনে প্রথমবার অমরনাথ যাত্রা করতে এসেছে, তারা অবাক হয়ে দেখছিল, বা তাদের কাছে অবাক হওয়ার মতো লাগছিল। লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেন তাদের কাছে মনে হচ্ছিল যেন সব তারা সাক্ষাৎ ভগবানের দর্শন পাচ্ছে। আমরা এবারে লাস্ট খণ্ডে প্রবেশ করব, যে খণ্ডটাকে আমরা নাম দিতে পারি দ্য শৃণ, মানে শৃঙ্গ, যে শৃঙ্গের মধ্যে অমরনাথ গুহাটা আছে, যেখানে শিবলিঙ্গ দর্শন হবে। দ্য স্বামী হ্যাড অবজার্ভ এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ। এই তীর্থযাত্রা যা যা নিয়ম, যা যা বিধি, যা যা রেগুলেশন, সবটাই স্বামীজি মেনে চলেছিলেন। তিনি কখনো ভাবেননি যে আমি স্বামী বিবেকানন্দ, আমি 2-4টা নিয়ম মানবো না, অথবা আমার 7 খুন মাপ, এরকম তিনি ভাবেননি। তিনি বাকি তীর্থযাত্রীদের মতো সমস্ত নিয়ম কানুন মেনে চলেছিলেন। অ্যাজ হি কেম অ্যালং, যখন তিনি হাঁটছিলেন, হি হ্যাড টোল্ড হিজ বিডস, তিনি তার মালা জপ করেছিলেন। কেপ্ট ফাস্ট, তিনি অনশন করছিলেন, উপবাস করছিলেন। অ্যান্ড বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস ইন দ্য সাকসেশন, এবং পরপর 5টা নদীতে যেখানে বরফ গলা জল, ঠান্ডা জল, সেই জলে তিনি 5 বার চান করেছেন। ক্রসিং দ্য রিভার গ্রাভেলস অন আওয়ার সেকেন্ড ডে, এবং দ্বিতীয় দিনে আমরা কিন্তু ক্রস করে গেছিলাম সেই নুড়ি পাথরে ভরা যে নদীর যে নদী গহরগুলো, সেগুলোকে আমরা ক্রস করে গেছিলাম। অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার দ্য কেভ, তারপর যেই আমরা গুহার মধ্যে প্রবেশ করলাম, স্বামীজিও প্রবেশ করলেন। ইট সিমড টু হিম, আর স্বামীজির কাছে তখন মনে হলো অ্যাজ ইফ হি স শিভা মেড ভিজিবলি বিফোর হিম,
এবং স্বামীজির রিয়াকশন দেখে মনে হচ্ছিল, তার মুখের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন সাক্ষাৎ ভগবানকে তিনি চোখের সামনে দেখতে পেয়ে গেছেন। মানে হয় না, তুমি যে উদ্দেশ্যে যাচ্ছ, অমরনাথ যাত্রা করছো, সেখানে যদি হঠাৎ করে তুমি ভগবান শিবকে দেখতে পেয়ে যাও, তোমার চোখে যে রিয়াকশনটা ফুটে উঠবে, তোমার মুখে যে রিয়াকশনটা ফুটে উঠবে, যে আনন্দের ছাপটা ফুটে উঠবে, সেটা স্বামীজির মুখে দেখা যাচ্ছিল। অ্যামিড দ্য বাজিং, এবার 3000 লোক একসঙ্গে আছে মানে গুঞ্জন তো থাকবে, কোলাহল তো থাকবে, চিৎকার চেঁচামেচি তো থাকবে। সেই চিৎকার চেঁচামেচির মধ্যে সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, এবং তীর্থযাত্রীদের ভিড়ের সেই ক্রমশ যে আওয়াজগুলো, সেই আওয়াজের মধ্যে অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিজিয়ান্স, এবং গুহার মধ্যে, পরিত্যক্ত গুহার মধ্যে কি হয়, পায়রাদের ঝটপটানি থাকবে, পায়রারা প্রচুর থাকে, ওদের ওদের ডালাপালার ঝটপটানি আওয়াজ থাকবে। সেই আওয়াজের মধ্যে, এত চিৎকারের মধ্যে, এত গন্ডগোলের মধ্যে, এত চিৎকারের মধ্যে এবং সে পায়রার ডানার আওয়াজের মধ্যে হি নেল্ট, স্বামীজি হাঁটু গেড়ে বসে পড়লেন, অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 টাইমস, এবং 2 বার বা 3 বার তিনি কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করলেন, মানে মাটিতে শুয়ে শিব ঠাকুরের উদ্দেশ্যে, শিবলিঙ্গের উদ্দেশ্যে প্রণাম করে ফেলেন, আননোটিসড, তবে কাউকে কিছু না বলে। এমনভাবে তিনি প্রণাম করাটা সারছেন যেন তাকে কেউ দেখতে পাচ্ছে না, তিনি এরকম ভেবে চুপি চুপি প্রার্থনা করে যাচ্ছেন বা প্রণাম করে যাচ্ছেন। অ্যান্ড দেন অ্যাফ্রেড লেস্ট ইমোশন মাইট ওভারকেম হিম, তারপর তার মধ্যে একটা ভয় কাজ করে, তার ইমোশন বাইরে চলে আসতে পারে, লোক দেখে নিতে পারে, বাকি তীর্থযাত্রীরা তার আবেগটাকে দর্শন করে দিতে পারে। এই ভয়ে হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রু, তিনি উঠে পড়লেন এবং নীরবে গুহা থেকে বাইরে বেরিয়ে এলেন। তোমরা অনেক সময় হয় না, কারো বাড়িতে কেউ মারা গেছে মনে করো, তো সেই বাড়িতে তুমি গেছো, তো সবাই কাঁদছে, তো সেই কান্না থেকে তোমারও চোখে জল আসার উপক্রম হয়। এবার তুমি চাইছো চোখ থেকে জল বার করতে না, কিন্তু ইমোশনকে আটকাতে পারছে না, তখন তোমায় কি করতে হয়, ওই জায়গা থেকে সরে পড়তে হয়। তো এখানে বিবেকানন্দ সেই একই কাজ করলেন, তার ইমোশন বাইরে চলে আসতে পারে, তার আবেগ উচ্ছ্বাস বাকিরা দেখে ফেলতে পারে, এই ভয়ে তিনি উঠে পড়লেন এবং নীরবে কোনো কথা না বলে চুপচাপ বাইরে বেরিয়ে এলেন। হি সেড আফটারওয়ার্ডস দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস হি হ্যাড রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ অমর, তিনি পরবর্তীকালে আমাদেরকে বলেছিলেন, ওই যে কয়েকটা মুহূর্ত ওই অমরনাথ গুহার মধ্যে তিনি ছিলেন, শিবলিঙ্গ দর্শন করছিলেন, সেইটুকু সময়ের মধ্যে তিনি নাকি একটা অমরত্বের আশীর্বাদ ভগবান শিবের কাছ থেকে পেয়েছিলেন। এই অমরত্বের আশীর্বাদ জিনিসটা কি না, নট টু ডাই, মানে তিনি কখনো মরবেন না, আনটিল হি হিমসেলফ হ্যাড উইল ইট, যতক্ষণ না তিনি নিজে ইচ্ছা প্রকাশ করছেন মরার। ভগবান শিবের কাছ থেকে অমরত্ব লাভ করা মানে কি, তিনি যতক্ষণ নিজে না চাইছেন ততক্ষণ তিনি মরবেন না। In this way possibly was defeated or fulfilled that pre-sentiment which had haunted him from childhood, এইভাবে সম্ভবত বিবেকানন্দকে বাচ্চাকাল থেকে যে সেন্টিমেন্ট তাড়া করে বেড়াতো, সেই সেন্টিমেন্ট হয়তো পূরণ হয়েছিল বা হয়তো পরাস্ত হয়েছিল। সেন্টিমেন্টটা কি ছিল, তার সে বাল্যকালের আকাঙ্ক্ষাটা কি ছিল, দ্যাট হি উড মিট উইথ ডেথ ইন এ শিবা টেম্পল অ্যামংস দ্য মাউন্টেন্স, তার বাচ্চাকালের স্বপ্ন ছিল যে কোনো একটা পর্বতের উপরে শিব মন্দিরের মধ্যে গিয়ে তার জন্য মৃত্যু হয়, ভগবান করুক তার মৃত্যু যেন শিব মন্দিরের মধ্যে হয়। এই যে বাচ্চাকালে আকাঙ্ক্ষাটা ছিল, আজকে হয়তো এই অমরনাথ যাত্রার মধ্য দিয়ে, শিবলিঙ্গ দর্শনের মধ্য দিয়ে তার হয়তো সেই স্বপ্নটা পূরণ হলো বা ব্যর্থ হলো। আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল, কিন্তু আমরা গুহার বাইরে গিয়ে দেখলাম ব্রাহ্মণদের কোনো অত্যাচার ছিল না সেই অসহায় মানুষদের উপরে। আমরা বড় বড় মন্দিরে দেখতে পাই ব্রাহ্মণ পণ্ডিতের অত্যাচার থাকে সাধারণ মানুষের উপরে। 100 টাকার পুজো তারা হয়তো লোকের কাছ থেকে কেড়ে নিচ্ছে 500 টাকা, 500 টাকার পুজো চার্জ করছে 2000 টাকা। এমনি করে লোকেদের পোশাক আশাক এবং তাদের আভিজাত্যগুলোকে দেখে ব্রাহ্মণরা আন্দাজ করে নেয় কতটা ধনী লোক, তখন তারা 200 টাকার জায়গায় 1000 টাকা নিয়ে নেয়। এইভাবে ব্রাহ্মণদের অত্যাচার চলে বেশিরভাগ মন্দিরের সামনে আমরা দেখতে পাই। কিন্তু আমরা অমরনাথ গুহার সামনে কিন্তু কোনো ব্রাহ্মণদের অত্যাচার দেখতে পেলাম না সাধারণ মানুষের উপরে। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইট সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, আর অমরনাথ জায়গাটা খুব উল্লেখযোগ্য, খুব বিখ্যাত তার সরলতার কারণে এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। বার দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, কিন্তু আমরা যে তীর্থযাত্রা করেছিলাম আমরা অর্ডিনারি দিনে যাইনি, আমরা একটা বিখ্যাত দিনে গেছিলাম, দিনটা ছিল রাখি বন্ধনের দিন। অ্যান্ড আওয়ার রিস্টস ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট স্যাক্রামেন্ট, এবং আমাদের প্রত্যেকের কবজি ওটা বাঁধা ছিল লাল এবং হলুদ রঙের সে পবিত্র সুতো দিয়ে। পবিত্র সুতো বলতে কাকে বলা হচ্ছে? রাখিকে বলা হচ্ছে। মানে আমাদের সকলের হাতে লাল এবং হলুদ পবিত্র রাখি বাঁধা ছিল। রিস্ট মানে কবজি। আফটার ওয়ার্ডস উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, তারপর আমরা বিশ্রাম নিলাম, দুপুরে খাবার খেলাম অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম। কোথায় বসে খাবার খেলাম? একটা নদীর ধারে উঁচু উঁচু বোল্ডার ছিল, তার উপরে বসে আমরা খাবার খেলাম। ডাইনিং টেবিল তো নাই, আমরা রেস্টুরেন্টের মধ্যে তো নাই, ফলে নদীর ধারে বোল্ডারের উপরে বসে পিকনিকের স্টাইলে খাবারটা খেলাম। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার আগে। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, এবার এই জায়গাটা প্রভাবের মধ্যে স্বামীজি ছিলেন, মানে স্বামীজির মধ্যে এই জায়গাটার যে প্রভাব, এই জায়গাটার যে জাদু ম্যাজিক উনার মধ্যে আচ্ছাদিত হয়েছিল। তোমরা হয় না অনেক সময় যদি মনে করো কোনো ভালো জায়গাটা ঘুরে এসছো, মনে করো তোমরা মনে করো কেউ দার্জিলিং ঘুরে এসছো বা গ্যাংটক ঘুরে এসছো, এবং তারপর থেকে 1 মাস যখনই বন্ধুদের সাথে কথা বলো সারাক্ষণ সে দার্জিলিংকে নিয়েই কথা, সারাক্ষণ সে গ্যাংটককে নিয়েই কথা। তার মানে কি তুমি ওই জায়গা থেকে বেরোতে পারছো না, ওই জায়গা তোমার মনে দারুণভাবে প্রভাব বিস্তার করে ফেলেছে। স্বামীজির ক্ষেত্রে সে একই ঘটনা ঘটেছিল। হি ফেল দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, স্বামীজি এটা মনে করছিলেন যে তিনি এর মতো সুন্দর জায়গা এর আগে জীবনে কোনোদিন যাননি।
হি স্যাট লং সাইলেন্ট, তিনি অনেকক্ষণ চুপচাপ বসেছিলেন। দেন হি সেড ড্রিমিলি, তারপর স্বপ্ন আচ্ছাদিত হয়ে স্বপ্নের সুরে তিনি একদম ধীর গলায় বলা শুরু করলেন যে তোমরা জানো আমরা যে অমরনাথ ঘুরে এলাম না, এই অমরনাথ গুহাটা প্রথম কি আবিষ্কার করেছিল? আই ক্যান ওয়েল ইমাজিন, আমি পরিষ্কার কল্পনা করতে পারি। হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার, কি করে এই গুহাটা প্রথম আবিষ্কৃত হয়েছিল। এ পার্টি অফ শেফার্স ওয়ান সামার ডে, নিশ্চয় কোনো একটা মোষ পালকের দল কোনো একটা গ্রীষ্মকালের দিন, কোনো একটা গরমকালের দিন, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, তারা নিশ্চয় তাদের মোষের দলকে হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার ইন হিয়ার ইন সার্চ অফ দেম, এবং তারা ঘুরতে ঘুরতে সেই মোষগুলোকে খুঁজতে খুঁজতে এই গুহার কাছে পৌঁছে গেছিল। দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালি, তারপর যখন তারা উপত্যকায় তাদের বাড়িতে ফিরে এসেছিল, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কেম আপন মহাদেব, তারপর তারা নিশ্চয়ই গ্রামবাসীকে বলেছিল, গল্পের সঙ্গে সঙ্গে গল্পের ছলে তারা গ্রামবাসীকে বলেছিল কি করে তারা হঠাৎ মহাদেবের দর্শন পেয়েছিল, ভগবান শিবের দর্শন পেয়েছিল, মহেশ্বরের দর্শন পেয়েছিল। অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস লাইক এ স্টোরি ওয়াজ ট্রু, আমার প্রভুর ক্ষেত্রে অন্তত আমার গুরু স্বামী বিবেকানন্দ ওনার ক্ষেত্রে এই গল্পটা অনেকটা সত্যি। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টলড অ্যান্ড এনরাপ্ট হিম, এবং পবিত্রতা এবং সাদা বরফে ঢাকা চূড়াগুলো যে সাদা পবিত্রতা, এগুলো কিন্তু স্বামী বিবেকানন্দকে আচ্ছাদিত করে রেখেছিল, তাকে পুলকিত করেছিল এবং তাকে ঘিরে ধরেছিল। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেটস অফ কৈলাস, এই ক্যাভার মানে গুহা, যে গুহায় ওনারা প্রদর্শন করতে গেছিলেন, যে মানে অমরনাথ গুহার যে যাত্রাটা, এই যাত্রা কিন্তু কৈলাস পর্বতের যে রহস্য সেটাও কিন্তু খানিকটা উন্মোচন করে দিয়েছিল। কৈলাস পর্বতের নাম শুনেছে তো, ভগবান শিবের ঘর বলা হয়। আর কৈলাস পর্বতের মধ্যে একটা, ওই পর্বতমালার মধ্যে একটা ওম পর্বত বলে একটা পর্বত আছে, যেখানে তুষারপাতগুলো নাকি ওং চিহ্ন আকারে পড়তে থাকে। এটা একটা রহস্য, যার রহস্য আজও উদ্ঘাটন হয়নি। তো সেই কৈলাস পর্বতের রহস্য কিছুটা উদ্ঘাটন হয়ে গেছিল এই অমরনাথ গুহা যাত্রার মধ্য দিয়ে। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং স্বামী বিবেকানন্দ তার জীবনের পরবর্তী সময়ে হি চেরিশড দ্য মেমোরি অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, এবং বিবেকানন্দ তার পরবর্তী জীবনে নিশ্চয় এই স্মৃতিটাকে লালন করে বেরিয়েছেন বা পোষণ করে বেরিয়েছেন। এই স্মৃতি তিনি কখনো ভুলতে পারেননি, যে কি করে তিনি একটা পর্বতে গুহার মধ্যে প্রবেশ করেছিলেন, কি করে তিনি সেই অমরনাথ গুহার মধ্যে প্রবেশ করেছিলেন এবং একদম মুখোমুখি ভগবান শিবের দর্শন পেয়ে গেছিলেন। তো এইভাবে সিস্টার নিবেদিতা তার এই 8 নম্বর চ্যাপ্টারের মধ্য দিয়ে, অমরনাথ এই খণ্ডটার মধ্য দিয়ে সেই বিখ্যাত অমরনাথ যাত্রার কাহিনী বিবরণ দিয়েছেন। যে অমরনাথ যাত্রা সিস্টার নিবেদিতা নিজে গেছিলেন স্বামী বিবেকানন্দের সাথে, এবং সেখানে যে অভিজ্ঞতা লাভ হয়েছিল, মূলত তাদের যাত্রাপথের বিবরণ এবং তাদের সেই সুখকর স্মৃতি, এই সমস্ত কিছু উল্লেখ করেছেন এই খণ্ডের মধ্য দিয়ে। আমরা এখান থেকে কিন্তু অমরনাথ যাত্রার সেই বিরল অভিজ্ঞতা জানতে পারলাম। এটা আমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের 3rd চ্যাপ্টার, 3rd গদ্য, 3rd প্রোজ, তো আমরা পড়লাম। আর আমরা খুব শীঘ্রই এই অমরনাথ এই খণ্ড থেকে যা যা এমসিকিউ পরীক্ষা আসতে পারে সেই এমসিকিউ আমরা খুব শীঘ্রই আলোচনা করে দেবো। আর যেমন টেক্সট পড়া হয়ে গেল, প্রশ্ন উত্তরের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। আমরা জানি আমাদের ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ আসবে, তো অমরনাথ থেকে এমসিকিউ গুলো আলোচনা করা খুব দরকার। আমি সেই ভিডিও খুব শীঘ্রই আপলোড করে দেবো। তোমাদের প্রস্তুতিতে কোনো রকম খামতি হবে না, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের দরকারের সমস্ত ভিডিও এই চ্যানেলেই পেতে থাকবে।